সব সময় যে কোনো জিনিস একরকম দেখতে কিন্তু ভালো লাগে না। তাই বাসার এক অংশের জিনিস অন্য অংশে দিয়ে একটু নতুনত্ব লুক দিলে দেখবেন মনের একটা প্রশান্তি আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। ঠিক আজকের ভিডিওতে আমি গাছ এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমার কিচেন কাউন্টার টপের একটা অংশ নতুনভাবে অর্গানাইজিং করেছি। আর হচ্ছে ডাইনিং এরিয়া ক্লিন করে নিলাম, সাথে হচ্ছে দুপুরে মজার মজার রান্নার রেসিপি শেয়ার করলাম। সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হচ্ছে ভিডিওটা ফুল দেখে আমাকে সাপোর্ট করবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তা আজকের ভিডিওটা হচ্ছে গাছের যত্ন দিয়ে শুরু করলাম। তো বাসার ভিতরে যে গাছগুলো পানিতে আছে মানি প্লান্ট গাছ, তো সেগুলো একটু পরিচর্যা করে গাছের পানি চেঞ্জ করে তারপর হচ্ছে শাওয়ার করিয়ে দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবো, আলো ছায়াযুক্ত স্থানে রাখবো, সরাসরি রৌদ্রের আলোতে রাখবো না। তো সব আপুরা সবসময় আমাকে একে কমেন্ট করেন যে আপু আপনার মানি প্লান্ট গাছগুলো এত সুন্দর কিভাবে থাকে। তা আমি তো সবসময় সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, গাছ যখন কাটিং করে এখান থেকে ডাল কাটিং করে নতুন একটা জারে লাগাই তখনও শেয়ার করি। তো এগুলো ঠিক এভাবে আমি অফ ক্যামেরা পানি চেঞ্জ করে শাওয়ার করিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এগুলো আমি আলো ছায়াযুক্ত স্থানে রেখেছি ব্যালকনিতে। আর এখন হচ্ছে কিচেনের এই অংশটা একটু পরিষ্কার করে অর্গানাইজিং করব। তো এই বাস্কেটটার ভিতরে ময়দা থাকে, তো শেষ হয়ে গেছে যেহেতু মাসের শেষের দিকে সব কিছুই শেষ আর জারগুলো প্রায় খালি হয়ে গেছে। তারপরও ভাবলাম আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, তো আমি কিন্তু কিচেনের এই কাউন্টার টপের উপরে অংশ সবসময় কাটাকাটি করে রান্না করি। তো সবসময় একই রকম দেখতে আমার কাছে একঘেয়েমি লাগে, বোরিং লাগে। তার জন্য একটু ভাবলাম নতুনভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর হচ্ছে একটা রিয়েল প্লান্ট দিয়ে একটু নতুনভাবে সাজিয়ে নিই। এতে করে আমার কাছে একটা ভালো লাগে আর আপনাদের কাছেও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তা আমার ছেলের বেডরুম থেকে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এনে আমি লবণের জারের পাশে রেখেছি। আর বাস্কেটের উপরে যে জিনিসগুলো সবসময় আমার রান্না করতে বেশি প্রয়োজন সেগুলো তো সবসময় রাখবো। তো এই দুইটা জারে আমি সবসময় তেজপাতা আর হচ্ছে চিনি রাখি। আর এই যে এখন রাখলাম ছোট একটা জার, এই জারটায় আমি হচ্ছে মেথি রাখি। এই মেথি আমার হাজব্যান্ড সবসময় ভিজিয়ে পানি খায়, তার জন্য আমি এখানে রাখলে আমার কাছে ওনাকে দিতে অনেক বেশি সুবিধা হয়। তারপর সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে কাউন্টার টপটা পরিষ্কার করে আর এই কর্নারটায় একটা বক্স রেখেছি। এই বক্সটা তো সব সময় সবাই চিনেন, এটা আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। তো এটার ভিতরে আমি একটা কাঁচের জারে মানি প্ল্যান্টের কাটিং লাগিয়ে তারপর হচ্ছে একটু সাজিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা প্লেসম্যাট বিছিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই বক্সের পাশে মানি প্ল্যান্টের বক্সের পাশে আমার স্পুন হোল্ডারটা রেখেছি, যেটাতে আমি সবসময় রান্না করার পরে চামচ খুন্তি এগুলো রাখি। এই গাছটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর গ্রো হয়েছে। তবে গরম বেশি পড়লে কিন্তু বাসার ভিতরে যে মানি প্লান্ট গাছগুলো থাকে ওগুলো একটু লাল হয়ে যায়, নেতিয়ে যায়। তারপর হচ্ছে অর্গানাইজিং করে কিচেন কাউন্টার টপের একটা অংশ চলে আসলাম আমার ড্রেসিং টেবিলের সামনে। তো আমার ড্রেসিং টেবিলের এই ফাঁকা জায়গাতে আমি সবসময় যে জিনিসগুলো সাজিয়ে রাখি, যেহেতু শীতের মৌসুম তার জন্য আমি একটা গরম পানির ফ্লাক্স রেখেছি। আর হচ্ছে ভ্যাসলিন, চুনো, পানির মামপট, এখান থেকে আমার মেয়ে পানি খেতে পছন্দ করে নিয়ে। তারপরে হচ্ছে বাচ্চার তেল, পাউডার আর হচ্ছে টিউলিপ ফুলের একটা জার রেখেছি। টিউলিপ ফুল কিন্তু আমার ভীষণ পছন্দ। তো শীতে যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেগুলো ট্রেতে সাজিয়ে রেখেছি। আর ড্রেসিং টেবিলটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো ফ্লাক্সের পাশে কিন্তু আমি একটা মাটিতে লাগানো রিয়েল মানি প্লান্টের টব রাখবো। তো এটা আমি নতুন লাগিয়েছি কাটিং করে, তো এখনও খুব সুন্দরভাবে গ্রো হয় নাই। এটা গ্রো হতে 1 থেকে 2 মাস সময় লাগবে। তো এই তো ড্রেসিং টেবিলের উপরের এই অংশটা একটু অর্গানাইজিং করে নিয়েছি। তো বেশিরভাগ সময় কিন্তু বাসা এলোমেলো হয়ে থাকে,
তা আপনাদের সাথে কিন্তু একটু অর্গানাইজিং করে শেয়ার করলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর চলে আসলাম ডাইনিং রুমে। তো ডাইনিং রুমের যে ফ্লাউদানিতে আমি রিয়েল প্লান্ট রেখেছি 2টা। তো সেগুলো নামিয়ে তারপর হচ্ছে টি পট, মিল্ক পট সেগুলো সরিয়ে আমি হচ্ছে ফ্লাউদানিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো দেখা গেছে আমি সবসময় ট্রেতে এই জিনিসগুলো রাখি। তো ভাবলাম এটা যাতে রাউন্ড দেখতে ভালো লাগবে তার জন্য এই সব কিছু আমি এই ফ্লাউদানিতে রাখছি। তো সব সময় তো একই জিনিসে রাখতে দেখতে ভালো লাগে না। তো মিল্ক টি পটটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এগুলো সিরামিকের জিনিস, যেহেতু এখন শীতকালীন মৌসুম, বালি কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর্সেনিক প্লান্টের এই টবটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি হচ্ছে সে রাউন্ড মানে ট্রেতে রেখে দেব। আর হচ্ছে সিরামিকের যে সাদা জারে মানে জগে 2-3 কালার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি হয়েছে। তো সেটাও আমি পরিষ্কার করে নেব। আমি কিন্তু এর ভিতরে আমার 2টা বেডরুম গুছিয়ে নিয়েছি। তো সব সময় কিন্তু একই জিনিস ভিডিওতে দেখাইতে ভালো লাগে না, আর আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি সব সময় বাসার যে কোনো মানে এক অংশের জিনিস পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার বাসা যেহেতু 4 রুমের কিচেন সহকারে, তা আমি একবার একটা রুম গুছিয়ে পরিষ্কার করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো একটা পানির জগ রেখেছি আর টিস্যু হোল্ডারটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো ফ্রিজের উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে আমি পানিতে রাখা একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি। আর যে মানি প্লান্টগুলো ভিডিও শুরুতে আমি শাওয়ার করিয়ে ব্যালকনিতে রেখেছি, সেগুলো এখন হচ্ছে যার যার জায়গায় গুছিয়ে আমি অর্গানাইজিং করে নেব। তো বাসার বিভিন্ন অংশে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও রিয়েল প্লান্ট দিয়ে সাজাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসার ভিতরে কিন্তু রিয়েল প্লান্টে বেশি মানে মানি প্লান্ট। তো মানি প্লান্ট গাছটা কিন্তু আমাদের আশপাশে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার জন্য এগুলো ভালো হয়। আর ঢাকা থেকে আমি যেগুলো কিনে এনেছি স্নেক প্লান্ট, রিউ প্লান্ট আরও বিভিন্ন প্লান্ট, সেগুলো কিন্তু এত যত্ন করেছি নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ব্যাম্বো প্লান্ট, তারপর হচ্ছে স্পাইডার প্লান্ট, এগুলো কিন্তু আমার নাই, সব গাছে মরে গেছে। তো ডাইনিং এরিয়া ক্লিন করে আপনাদের সাথে A to Z শেয়ার করলাম। তো দেখেন ক্লিনের পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু যে বাসার ভিতরে পুরো কাজ করি না, একদিন এক অংশের কাজ করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখা গেছে পুরো কাজ করতে গেলে আমার কাছে অনেক বেশি ক্লান্ত লাগে, যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আর বেশি পরিমাণে ঠান্ডা আমি ধরতেও পারি না। আর ডাস্ট অ্যালার্জি মানে ময়লা আবর্জনা কিন্তু আমার নাকে গেলে কোল্ড অ্যালার্জি আমার অনেক পরিমাণে বেড়ে যায়। তারপর হচ্ছে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তা আজকে দুপুরে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ইলিশ মাছ দিয়ে বরবটি এবং আলু। তো ইলিশ মাছের তরকারি আমরা কিন্তু তরকারি একটু বেশি পরিমাণে খাই, আমাদের বাসায় কিন্তু সবাই তরকারি অনেকটা পছন্দ করে। তা আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন থেতো দিয়েছি, কারণ ইলিশ মাছের সাথে আমি কোনো মশলা ইউজ করি না। আর এখন হচ্ছে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আর এক পাশে হচ্ছে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো হচ্ছে ইলিশ মাছ এমনিতে ভুনা করলে তখন আমি একটু জিরা, একটু আদা বাটা দিই। আর তরকারি দিয়ে রান্না করলে কিন্তু আমি কোনো মশলা ইউজ করি না। তো অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা কষিয়ে আমি তুলে রাখবো। দেখা গেছে তরকারি দিলে মাছটা ভেঙে যাবে। তো আমার কিন্তু আপনারা মানে খেয়াল করেছেন কিনা জানি না, আমি সব সময় কিন্তু মাছ কষিয়ে রান্না করি। ভেজে মাছ রান্না করলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটু চাবা চাবা লাগে। তো মাছটা কষিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। আর হচ্ছে বরবটি এবং আলু দিয়ে দেব। তো বরবটি আলু দিয়ে ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দ। আর বরবটিগুলো একেবারে ফ্রেশ মানে একেবারে কচি। তো অল্প পরিমাণে বরবটি আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব, মানে ইলিশ মাছের সাথে বরবটি অল্প পরিমাণে দেব। আর হচ্ছে রুই মাছ দিয়ে
আমি কচুর ঘাটি রান্না করব। তো সেটা সামনের দিকে মানে আপনারা ভিডিও দেখতে থাকেন, দেখবেন। তারপর হচ্ছে আমি মাছ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু তরকারিতে ঠান্ডা পানি ইউজ করেছি। খুব তাড়াহুড়া করে কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখা গেছে যেদিন বাসা ক্লিনের কাজ করি সেদিন একটু রান্না করতে লেট হয়ে যায়। তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। শীতের মৌসুমে ধনেপাতা না দিলে তো আর চলে না। তরকারিটা খুবই মজা হয় শীতকালীন সবজি দিয়ে ধনেপাতা দিয়ে যে কোনো মাছ রান্না করলে। আর এখন হচ্ছে আমি রুই মাছ আর আলুর ঘাটি মানে কচুর ঘাটি রান্না করে নেব। মানে আমাদের এই ভোলা জেলায় কিন্তু কচুর ছড়া বলে। তো বিভিন্ন মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো কচুর ছড়া কিন্তু আমরা বেশিরভাগে মানে রুই মাছ বা শোল মাছ বা টাকি মাছ দিয়ে রান্না করি। তো আমার বাসায় কিন্তু শোল মাছ ছিল না। তো রুই মাছ যেহেতু ছিল তো একটা রুই মাছ আমি কেটে রেডি করে নিয়েছি। তো রুই মাছ দিয়ে কিন্তু কচুর ঘাটি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ধনেপাতা দিলে কিন্তু এমনি শীতকালীন যে কোনো সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় কচুর ঘাটি সেদ্ধ করে তারপরে হচ্ছে মাছটা তুলে এর ভিতরে দিয়ে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি সিদ্ধ করে জলপাই তারপর কচলিয়ে দিয়ে দিয়েছি। এতে করে আর গলাটা ধরে না। তারপর হচ্ছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো অবশ্যই কচুর ঘাটি রান্না করলে শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন। এতে করে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ কচুর ঘাটি আমি সেদ্ধ করে রান্না করে নিয়েছি। তো কচুর ঘাটি আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আমরা কিন্তু ভাতের সাথে না কচুর ঘাটি খালি খেতে অনেক বেশি পছন্দ করি। তো ২ টা তরকারি এখন বাটিতে বেড়ে আমরা সবাই কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। তো ইদানিং কিন্তু মানে খাবার খাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যেহেতু হাসব্যান্ড দুপুরে বাসায় খাবার খায়। আর উনাকে ক্যামেরায় নিতে গেলে উনি একটু আনইজি ফিল করে তার জন্য আর নেই না। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে সবার